হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব এসকেবিইউ বা সিধু কানু বিরসা ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা সেকেন্ড সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্সের জন্য পড়াশোনা করছো, তাদের আজকে আলোচনার বিষয় রয়েছে আমাদের কাছে যে মেজর পেপার 2 এর আলোচনার বিষয় সেটা হলো ভারতীয় হাইকোর্টের যে গঠন, ক্ষমতা এবং কার্যাবলী কি কি রয়েছে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও, তারা স্ক্রিনে যে দুটো নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, এই নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবে। অনলাইনে যেই সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা তোমাদের জন্য রেখেছি, এখানে তোমরা পেয়ে যাবে লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। এছাড়া মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফি আমরা রেখেছি শুধুমাত্র 1199 এবং মাইনর স্টুডেন্টদের জন্য শুধুমাত্র 699 পুরো সেমিস্টারের কোর্স ফি সমস্ত সাবজেক্টের জন্য। এছাড়া গুগল প্লে স্টোরে পিস্টিকল এডুকেশন বলে একটা অ্যাপ্লিকেশন আছে আমাদের। এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারবে এবং সেখানে থাকা বিভিন্ন কোর্সগুলো তোমরা সহজেই সেখান থেকে অ্যাক্সেস করতে পারবে। তো চলো এবার মেন টপিকে আসা যাক। আচ্ছা, তো আমাদের যে সুপ্রিম কোর্টের যে গঠন, ক্ষমতা এবং কি কার্যাবলী আছে, তো দেখে নাও যে রাজ্যের বিচার বিভাগের শীর্ষে হলো হাইকোর্টের অবস্থান। ঠিক আছে, আমাদের রাজ্যের যে বিচার ব্যবস্থা আছে তার উপরেই রয়েছে, বিচার ব্যবস্থা সব থেকে উপরে রয়েছে আমাদের হাইকোর্ট। সংবিধানের 214 নং ধারায় বলা হয়েছে যে ভারতের প্রতিটি অঙ্গরাজ্যে একটি করে হাইকোর্ট থাকবে। ঠিক আছে, প্রত্যেকটি অঙ্গরাজ্যে, ভারতে যতগুলো অঙ্গরাজ্য রয়েছে তো প্রত্যেকটি অঙ্গরাজ্যে একটি করে হাইকোর্ট থাকবে। অবশ্য পার্লামেন্টের আইন করে একাধিক রাজ্যের জন্য একটি মাত্র হাইকোর্টের ব্যবস্থা করতে পারে। ঠিক আছে, তো পার্লামেন্টে আইন করে শুধুমাত্র একটি হাইকোর্টের ব্যবস্থা করতে পারে। এইভাবে পশ্চিমবঙ্গ এবং আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের জন্য কলকাতা হাইকোর্ট, তারপরে তামিলনাড়ু এবং পুডুচেরির জন্য চেন্নাই হাইকোর্ট, অসম, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশের জন্য, মিজোরামের জন্য হচ্ছে একটি হাইকোর্ট রয়েছে। ঠিক আছে, তো বর্তমানে ভারতে মোট 24টি হাইকোর্ট রয়েছে। ঠিক আছে, ভারতে সমস্ত অঙ্গরাজ্য মিলে টোটাল যে হাইকোর্টের সংখ্যা সেটা হলো 24টি। আচ্ছা, তো হাইকোর্টের গঠন কি দেখো। সংবিধানের 251 নং ধারা অনুযায়ী প্রতিটি হাইকোর্টের একজন প্রধান বিচারপতি এবং কয়েকজন অন্যান্য বিচারপতি, যে প্রধান বিচারপতির অধীনে কাজ করে, এরা নিযুক্ত থাকে বা এদেরকে নিয়ে গঠিত। অন্যান্য বিচারপতিদের সংখ্যা রাষ্ট্রপতি নির্ধারণ করে। ঠিক আছে, বাকি বিচারপতি, ঠিক আছে, প্রধান বিচারপতি ছেড়ে বাকি যে বিচারপতিরা আছে তাদের সংখ্যা নির্ধারিত করে দেয় হলো রাষ্ট্রপতি। হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করার ক্ষমতা রাষ্ট্রপতির হাতেই রয়েছে। ঠিক আছে, হাইকোর্টের বিচারপতি যতগুলো বিচারপতিদের নিয়োগ করার ক্ষমতা বা নিয়োগ করে থাকে, সমস্ত বিচারপতিদের কিন্তু রাষ্ট্রপতি নিয়োগ করে থাকে। হাইকোর্টের বিচারপতি পদে নিযুক্ত হওয়ার যোগ্যতা হিসেবে যে যে যোগ্যতা হওয়া উচিত হাইকোর্টের বিচারপতি হতে গেলে, তো তাদের প্রথম যোগ্যতাটা সেটা হলো ভারতীয় নাগরিক হতে হবে। কোনো ব্যক্তিকে, সে যদি ভারতীয় হাইকোর্টের জন্য, প্রত্যেকটি অঙ্গরাজ্যের হাইকোর্টের জন্য বিচারপতি হিসেবে নিজেকে নিযুক্ত করতে চায়, তাহলে প্রথম যে যোগ্যতাটা সেটা হলো ভারতীয় নাগরিক হতে হবে। দ্বিতীয় নম্বরে যে কোনো বিচার বিভাগীয় পদে কমপক্ষে 10 বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। ঠিক আছে, ভারতীয় নাগরিক হওয়ার সাথে সাথে যে কোনো বিচার বিভাগীয় কাজে 10 বছরের ওকে এক্সপিরিয়েন্স থাকতে লাগবে। 3 নম্বরে হলো হাইকোর্ট বা 2 বা ততোধিক একই ধরনের আদালতে 10 বছর একটানা আইনজীবী হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। ঠিক আছে, এখানেও কিন্তু বলেছে যে 10 বছরে একটানা আইনজীবী হিসেবে তাকে কাজ করে থাকতে হবে। তো হাইকোর্টের বিচারপতিরা বর্তমানে 62 বছর বয়স পর্যন্ত নিজের পদে আসীন থাকতে পারেন। ঠিক আছে, যতদিন পর্যন্ত না তাদের বয়স 62 হয়, তো 62 বছর পর্যন্ত তারা কিন্তু তাদের পদে আসীন থাকতে পারবেন।
তবে সময়ের পূর্বেই পার্লামেন্টের উভয় কক্ষের সদস্যদের 2/3 সমর্থনের ভিত্তিতে রাষ্ট্রপতি তাকে পদচ্যুত করতে পারে। তো এদের 62 বছর হওয়ার আগেও পার্লামেন্টের 2/3 সদস্যদের যদি অনুমোদন থাকে তাহলে কিন্তু রাষ্ট্রপতি সেই হাইকোর্টের যে রয়েছে বিচারপতি তাকে কিন্তু পদচ্যুত করতে পারবে। তো এই ক্ষমতাটা তাদের মধ্যে রয়েছে। আচ্ছা দেখো, হাইকোর্টের ক্ষমতা এবং কার্যাবলী। তো প্রথমে যে ক্ষমতাটা আছে সেটা হলো মূল এলাকা সম্পর্কিত ক্ষমতা। ঠিক আছে, হাইকোর্টের মূল এলাকা সম্পর্কিত ক্ষমতা কি কি রয়েছে দেখো। তো রাজস্ব সংক্রান্ত যাবতীয় বিষয় হাইকোর্টের মূল এলাকার অন্তর্ভুক্ত। ঠিক আছে, যতগুলো বিষয় মানে রাজস্ব সংক্রান্ত সমস্ত বিষয় হলো হাইকোর্টের মূল এলাকার অন্তর্ভুক্ত করা হয়েছে। ঠিক আছে, মূল এলাকার মধ্যে পড়ে। অনেক ক্ষেত্রে দেওয়ানি মামলাকেও মূল এলাকার অন্তর্ভুক্ত করা হয়। তো রাজস্ব সম্পর্কে সমস্ত ধরনের মামলাও মূল এলাকায় থাকে এবং কিছু কিছু ক্ষেত্রে দেওয়ানি সংক্রান্ত মামলাকেও কিন্তু মূল এলাকা সম্পর্কিত মূল এলাকা মামলার অন্তর্ভুক্ত করা হয়ে থাকে। তবে সব হাইকোর্টের মূল এলাকাভুক্ত ক্ষমতা নেই, সমস্ত হাইকোর্টের কিন্তু এই ক্ষমতাটা থাকে না। শুধুমাত্র কলকাতা, চেন্নাই এবং মুম্বাই হাইকোর্টেরই এই ক্ষমতাটা রয়েছে। তো এখানে একটা কথা মনে রাখতে লাগবে যে শুধুমাত্র এই 3টে জায়গার যে হাইকোর্টগুলো রয়েছে এই 3টে হাইকোর্টেরই যে মূল এলাকা সম্পর্কিত যে ক্ষমতাটা সেই ক্ষমতাটা তাদের মধ্যেই শুধু রয়েছে, শুধু 3টে হাইকোর্টে। ঠিক আছে, কলকাতা, চেন্নাই এবং মুম্বাইয়ের মধ্যে। আচ্ছা, দ্বিতীয় নম্বরে হলো আপিল এলাকা সম্পর্কিত ক্ষমতা। তো রাজ্যের সর্বোচ্চ আপিল আদালত হলো হাইকোর্ট। ঠিক আছে, সর্বোচ্চ আপিল আদালত হলো প্রত্যেকটি রাজ্যের মধ্যে হাইকোর্টই হলো সব থেকে বড়। দেওয়ানি এবং ফৌজদারি মামলার বিষয়ে হাইকোর্টে আপিল করা যায়। ঠিক আছে, দেওয়ানি মামলা এবং ফৌজদারি মামলার সমস্ত বিষয় কিন্তু হাইকোর্টে আপিল করা যেতে পারে। দেওয়ানি মামলার ক্ষেত্রে জেলা ও জজ অধীনস্থ জেলা জজ এবং অধীনস্থ জেলা জজের দেওয়া রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা যায়। হাইকোর্টের কোনো বিচারকের একক সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের আপিল করা যায়। ঠিক আছে, জেলার যে সমস্ত জাজের যে সিদ্ধান্তগুলো থাকে তো ওদের সিদ্ধান্তের বিপরীতে কিন্তু হাইকোর্টে তারা আপিল করতে পারে। এছাড়াও আইন এবং পদ্ধতিগত প্রশ্নে কোনো অধস্তন আদালতের রায়ের বিরুদ্ধে আপিল মামলায় ঊর্ধ্বতন আদালতে যে রায় দেয় তার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা যেতে পারে। তো এটা হলো আপিল এলাকা সম্পর্কিত ক্ষমতা। আচ্ছা, তারপরে রয়েছে লেখ জারির ক্ষমতা। কি, সুপ্রিম কোর্টের মতো হাইকোর্টগুলিরও নিজ নিজ এলাকায় নাগরিকদের মৌলিক অধিকার সংরক্ষণের জন্য বন্দি প্রত্যক্ষীকরণ, তারপরে পরমাদেশ, প্রতিষেধ, অধিকার স্পৃহা, উৎপ্রেষণ প্রভৃতি লেখ, নির্দেশ এবং আদেশ জারি করার ক্ষমতা কিন্তু রয়েছে। ঠিক আছে, প্রসঙ্গত বলা যায় কি নাগরিকদের যে মৌলিক অধিকারগুলো সংরক্ষণ করা ছাড়াও হাইকোর্টের অন্য যে কোনো উদ্দেশ্যে লেখ, নির্দেশ বা আদেশ জারি করতে পারে। শুধুমাত্র যে বলেছে যে নাগরিকদের মৌলিক অধিকার, তো মৌলিক অধিকার ছাড়াও কিন্তু অন্যান্য বিষয়ে যে কোনো উদ্দেশ্যেও কিন্তু লেখ বা নির্দেশ জারি করার ক্ষমতা হাইকোর্টের মধ্যে রয়েছে। এমনকি জরুরি অবস্থার সময়ও হাইকোর্টের বন্দি প্রত্যক্ষীকরণ সংক্রান্ত লেখ বা নির্দেশ বা আদেশ জারি করার ক্ষমতা ক্ষুণ্ণ করা যায় না। মানে এই নির্দেশ বা আদেশ জারি করার ক্ষমতাও কিন্তু হাইকোর্টের কাছে রয়েছে। ঠিক আছে, এমন কোনো যদি জরুরি অবস্থা সংক্রান্ত কোনো দরকার পড়ে থাকে। আচ্ছা, তারপরে হলো সাংবিধানিক বৈধতা বিচার সংক্রান্ত কি কি ক্ষমতা রয়েছে। তো কেন্দ্রীয় এবং রাজ্য আইনসভা কর্তৃক প্রণীত আইনের সাংবিধানিক বৈধতা বিচার করার ক্ষমতাও হাইকোর্টের কাছে রয়েছে। ঠিক আছে, যে কোনো কেন্দ্রীয় এবং রাজ্যের আইনসভা কর্তৃক কোনো আইন যে সাংবিধানিক বৈধতা রয়েছে কিনা তো সেই বৈধতার বিচার করার ক্ষমতা কিন্তু হাইকোর্টের কাছে দেয়া হয়েছে। এক্ষেত্রে অসাংবিধানিক পদ্ধতিতে প্রণীত যে কোনো আইনকে হাইকোর্ট অবৈধ বলে ঘোষণা করতে পারে। তো এই ক্ষমতার মাধ্যমে হাইকোর্ট যে কোনো ধরনের আইন সেটা যদি অসাংবিধানিক পদ্ধতিতে যদি প্রণীত করা হয় তাহলে সেই আইনকে কিন্তু হাইকোর্ট কি করতে পারবে, সে অবৈধ বলে ঘোষণা করতে পারবে। ঠিক আছে,
আচ্ছা, তারপরে রয়েছে তত্ত্বাবধান সম্পর্কিত ক্ষমতা কি কি রয়েছে দেখো। তো তত্ত্বাবধান সম্পর্কিত ক্ষমতার মধ্যে রয়েছে সামরিক আদালত এবং সামরিক ট্রাইব্যুনাল ছাড়া নিজ এলাকাভুক্ত অন্য সব আদালত এবং ট্রাইব্যুনালগুলির তত্ত্বাবধানের দায়িত্ব হাইকোর্টের কাছে কিন্তু দেয়া হয়েছে। ঠিক আছে, সমস্ত আদালত এবং ট্রাইব্যুনালসগুলির যে তত্ত্বাবধানের দায়িত্ব, ঠিক আছে, দেখাশোনা করার দায়িত্ব কিন্তু হাইকোর্টের কাছে রয়েছে। এক্ষেত্রে অধস্তন আদালতগুলিকে প্রয়োজনীয় দলিলপত্র দাখিল করার নির্দেশ দেওয়ার ক্ষমতা হাইকোর্ট নিজের মধ্যে রাখে। ঠিক আছে, আচ্ছা, তারপরে রয়েছে 6 নম্বরে পরামর্শদান সংক্রান্ত ক্ষমতা কি কি রয়েছে দেখো হাইকোর্টের, যে জেলা জজদের নিয়োগ, বদলি করা, পদোন্নতি করা ইত্যাদি বিষয়ে রাজ্যপালকে পরামর্শ দেওয়ার ক্ষমতা। ঠিক আছে, যতগুলো জেলা জজ রয়েছে তাদের নিয়োগ করা, বদলি করা এবং তাদের পদোন্নতি করা সমস্ত ব্যাপারে হাইকোর্ট হচ্ছে রাজ্যপালকে কিন্তু পরামর্শ দিয়ে থাকে। এই ক্ষমতাটা হাইকোর্টের কাছে রয়েছে। অধস্তন আদালতগুলির অন্যান্য বিচার বিভাগীয় পদে নিয়োগের সময় রাজ্যপাল হাইকোর্টের পরামর্শ নিতে পারেন। ঠিক আছে, বাকি অন্যান্য যে বিচার বিভাগীয় পদে যদি কাউকে নিয়োগ করতে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু রাজ্যপাল হাইকোর্টের কাছে পরামর্শ নিতে পারেন। আচ্ছা, তারপরে রয়েছে মামলা অধিগ্রহণ সংক্রান্ত ক্ষমতা। সংবিধানের ব্যাখ্যা সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন জড়িয়ে আছে এমন কোনো মামলা নিম্ন আদালত থেকে নিজের হাতে নেয়ার ক্ষমতা হাইকোর্টের কাছে রয়েছে। ঠিক আছে, সংবিধানের কোনো মামলা যদি যুক্ত এমন যদি কোনো মামলা হাইকোর্ট দেখে তাহলে সেই মামলাটা নিম্ন আদালত থেকে হাইকোর্ট নিজের মধ্যে কিন্তু নিয়ে নিতে পারে। এই ক্ষমতাটা হাইকোর্টের কাছে রয়েছে। তারপরে হলো নিয়ন্ত্রণ সম্পর্কিত ক্ষমতা। অধস্তন আদালতগুলিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতাও কিন্তু হাইকোর্টের কাছে রয়েছে। মানে হাইকোর্টের নিচে যে সমস্ত আদালতগুলো রয়েছে সেই আদালতগুলোকে কিন্তু হাইকোর্ট নিয়ন্ত্রণ করতে পারে। জেলা আদালত এবং অন্যান্য অধস্তন আদালত সমূহের বিচারপতি, কর্মচারীদের নিয়োগ, বদলি, পদোন্নতি প্রভৃতি বিষয়ে হাইকোর্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ঠিক আছে, অধস্তন আদালত যতগুলো আছে তাদের বিচারপতিদের নিয়োগ করা, কর্মচারীদের নিয়োগ করা, তাদের বদলি করা, পদোন্নতি করা, পদচ্যুত করা প্রভৃতি ব্যাপারে কিন্তু হাইকোর্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আচ্ছা, এবার অন্যান্য ক্ষমতাগুলোর মধ্যে কি কি রয়েছে দেখো। প্রথমে হলো হাইকোর্ট নিজের অবমাননার জন্য অবমাননাকারীকে শাস্তি দিতে পারে। তো প্রথম যে ক্ষমতাটা রয়েছে বাকি অন্যান্য ক্ষমতার মধ্যে, তো এখানে বলা হয়েছে যে যে কোনো হাইকোর্ট যদি তার অবমাননার জন্য যে কোনো ব্যক্তিকে কিন্তু সে শাস্তি প্রদান করতে পারে। দ্বিতীয় নম্বরে বলেছে হাইকোর্ট বিচার কার্যের প্রয়োজনীয় নিয়ম কানুন নিজেই তৈরি করতে পারে। ঠিক আছে, বিচার কার্যে যে সমস্ত নিয়ম কানুনগুলো রয়েছে, প্রয়োজনীয় নিয়ম কানুন, সে তার প্রয়োজন মতে বা তার ইচ্ছা করে ইচ্ছা মতো কিন্তু নিজেই এই সমস্ত নিয়ম কানুনগুলোকে তৈরি করতে পারে। এবং 3 নম্বরে রয়েছে কি হাইকোর্ট অভিলেখ আদালত হিসেবে কিন্তু কাজ করে থাকে। ঠিক আছে, কোর্ট অফ রেকর্ডস, অভিলেখ আদালত মানে সমস্ত কাজের রেকর্ড কিন্তু আদালতের কাছে থাকে। এই কাজটাও কিন্তু হাইকোর্ট করে থাকে। ঠিক আছে, তো এটাই ছিল আজকে তোমাদের আলোচনার বিষয়। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে পরবর্তী কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।